সো লাস্ট এপিসোডে আমরা দেখছিলাম ইউটা ইউজির বুকের মধ্যে ছুরি ঢুকায় দেয়, আর আমরা দেখতে পারি ভিতরে থাকা সুকোনাও এটা ফিল করতে পারে। অন্যদিকে দেখতে পারি চোজো নাওয়ার কাছে মার খাচ্ছে। নাওয়ার স্পিড এত বেশি যে চোজো ওর সামনে নিজের কোনো টেকনিকই ব্যবহার করার সুযোগ পাচ্ছিল না। কিন্তু এত মার খাওয়ার পরেও চোজো বারবার উঠে দাঁড়াচ্ছিল, যেটাতে নাওয়া বিরক্ত হয়ে বলে যে ভাই তুই কি জিনিস। চোজো বলে যে আমি 9 জনের বড় ভাই। এরপরে চোজো ফ্লোয়িং রেড স্কেল নামের একটা টেকনিক ব্যবহার করে চোখের পাওয়ার বাড়িয়ে নেয়, যেটাতে ও নাওয়ার স্পিড দেখতে পারে। নাওয়া আবারও চোজোর উপরে অ্যাটাক করে দেয়, আর চোজো এইবার প্রায় নাওয়াকে ধরেই ফেলছিল, কিন্তু নাওয়া নিচু হয়ে ওর পেটের মধ্যে মেরে দেয়। আর আমরা দেখতে পারি চোজোর পেট থেকে রক্ত বের হইতে শুরু করছে, কারণ নাওয়া ওই সময় ওর পেটের মধ্যে ছুরি ঢুকাই দিছিল। নাওয়া বলে যে ফ্লোয়িং রেড স্কেল টেকনিক, তাই না? খুবই ভালো, কিন্তু তুমি অনেক জেদি, তাই আমাকে অস্ত্র ব্যবহার করতেই হইলো। আর তুমি তো ব্লাড ম্যানিপুলেশন টেকনিক ব্যবহার করো, তাই নিজের বের হতে থাকা রক্তকে আটকাইতে পারবা। কিন্তু দেখা যাক এই অবস্থায় তুমি কতক্ষণ ফাইট করতে পারো। আর আমি যে অস্ত্র ব্যবহার করছি এইটা আবার কাউরে বইলো না। এমনিতে আমার অস্ত্র ব্যবহার করা সরসারারদের পছন্দ না, ওইসব সরসারারদের আমার দেখতে মন চায় না যারা অস্ত্র নিয়ে ঘুরে। আমার বড় ভাইও এরকম সবসময় অস্ত্র নিয়ে ঘুরে, আবার ওরা তজিরে গালি দেয়। চিন্তা করো, চোজো জিজ্ঞাসা করে যে তুমি তোমার ভাইরে হেট করো কিনা। নাওয়া বলে যে হ্যাঁ, যেই বড় ভাই ছোট ভাই থেকেও দুর্বল সেই বড় ভাইয়ের তো মরে যাওয়া উচিত। চোজো বলে যে যোগ্য হোক বা না হোক, এক বড় ভাই ছোট ভাইয়ের জন্য রোল মডেল হয়। বড় ভাই যদি ভুল পথে যায় তাহলে ছোট ভাই সেটা এড়াই চলতে পারে, বড় ভাই যদি সঠিক পথে যায় তাহলে ছোট ভাই সেটা ফলো করতে পারে। হইতে পারে তোমার বড় ভাই দুর্বল বলেই আজকে তুমি এত শক্তিশালী। তুমি জিজ্ঞাসা করলা না যে আমি এত জেদি কেন, কারণ আমার সামনে কোনো রোল মডেল ছিল না। আমি বারবার ভুল করছি, কিন্তু তারপরও আমার সব ভাইদের সামনে দিয়ে হাঁটতে হয়েছে, আর এই জন্যই আমি এত স্ট্রং। আর সেই টানেলের মধ্যে দিয়ে পুরো রক্তের বন্যার মতন পানি আসতে শুরু করে। নাওয়া তাড়াতাড়ি সেই টানেলের মধ্যে দিয়ে পালাইতে শুরু করে, আর ভাবতেছিল যে এত রক্তক্ষরণের পরেও ও বেঁচে আছে কিভাবে। নাওয়া তো জানতোই না যে চোজো আসলে কোনো মানুষ না, চোজো হচ্ছে হাইব্রিড ডেড পেন্টিং, যারা নিজেদের কার্জ এনার্জিকে ব্লাডে ম্যানিপুলেট করতে পারে। মানে যতক্ষণ এদের মধ্যে কার্জ এনার্জি আছে এরা মরবে না। নাওয়া কোনো মতে নিজের সুপার স্পিড টেকনিক ব্যবহার করে এই রক্তের ঢেউ থেকে বেঁচে যায়, কিন্তু তখনই খেয়াল করে যে নিচে থাকা রক্তে ওর পাও আঠার মতন আটকে গেছে। তখন চোজো এসে ওর উপরে অ্যাটাক করতে যায় আর বলে যে এইটা হলো আমার চেকমেট। নাওয়া জানায় যে ওর টেকনিক হইতেছে 24 FPS, যেটাতে ও 1 সেকেন্ডের মধ্যে 24টা মুভ করতে পারে। তো চলো দেখা যাক। নাওয়া আবারও চোজোর উপরে অ্যাটাক করতে যায়, আর আমাদেরকে জানানো হয় যে 150 বছর ধরে পরিশ্রম করে চোজো একটা সুপার নোভা টেকনিক ইউজ করা শিখছে, যেটাতে ও টার্গেটের উপরে চারদিক থেকে পিয়ার্সিং ব্লাড অ্যাটাক করতে পারে। আর এই অ্যাটাক থেকে নাওয়া বাঁচতে পারে না, নাওয়ার অবস্থা খারাপ হয়ে যায়। চোজো ওর দিকে আগাইতে থাকে আর বলে যে বুঝতে পারছি তুমি কখনোই তোমার ভাইদের ভালোবাসতে পারবা না। এরপর চোজো ওর উপরে ফাইনাল অ্যাটাক করার জন্য রেডি হয়, কিন্তু তখনই ওর পিছনে ইউটা চলে আসে। আর ইউটা বিলাক ইউটা নিজের সাথে ইউজির বডিও নিয়ে আসছিল। নাওয়াকে বলে যে তোমার অবস্থা দেখতেছি খুবই খারাপ। নাওয়া বলে যে আমাকে ছোট করে দেখিস না, কিন্তু তখনই নাওয়ার মুখ দিয়ে রক্ত বমি আসতে শুরু করে, কেননা চোজো যেহেতু কোনো মানুষ ছিল না তাই চোজোর রক্ত ওর কাছে পয়জনের মতো। ইউটা বলে যে আমি নিজের রিভার্স কার্স টেকনিক ব্যবহার করে তোমাকে ঠিক করতে পারি, কিন্তু এর বদলে তোমার নিজেকে হায়ার আপকে গিয়ে বলতে হবে যে আমি ইউজিকে মেরে ফেলছি। এরপরে আমরা ইউজির একটা ভীষণ দেখতে পারি, যেখানে আমাদের ইউজি ভাই অনেক ছোট, ওর সামনে ওর বাবা ছিল। তখন ওর দাদা এসে বলে যে তুমি তোমার লাইফ যেভাবে ইচ্ছা কাটাও, কিন্তু ওই মেয়ে থেকে দূরে থাকো। ইউজির বাবা জিন বলে যে অন্তত বাচ্চাদের সামনে তো এরকম বইলো না, বাচ্চাদের অনেক কিছু মনে থাকে। ইউজির দাদা বলে যে আমি জানি তোমার একটা বাচ্চা দরকার ছিল, কিন্তু কাউরির মৃত্যু। আর তখনই সেখানে একটা মেয়ে চলে আসে, যেটা অ্যাকচুয়ালি ইউজির মা। এসে জিজ্ঞাসা করে যে কি হয়েছে শ্বশুর। তবে খেয়াল করলে তোমরা দেখবা যে কাউরির মাথায়ও সেলাইয়ের দাগ আছে, মানে কাউরি হইতেছে ইউজির রিয়েল মা যে মারা গেছে, এবং তার বডিতে এখন অন্য কেউ আছে, বুঝতে পারতেছো, যেমনটা তোমরা এখন গেটোর বডিতে দেখতে পারো। বাট এইটা নিয়ে এখন এত প্যারা না খাইলেও হবে, কারণ সামনের এপিসোডগুলোতে তোমরা আরো ডিটেলসে জানতে পারবা। যাই হোক, স্বপ্ন শেষ হয় আর আমরা দেখতে পারি ইউজির চোখ খুলে আরো উঠে দেখতে পারে যে ওর পাশেই ইউটা বসা ছিল। ইউটা বলে যে থ্যাংক গডনেস। ইউজি তো কিছুই বুঝতে পারতেছিল না। তো ইউটা বলে যে গোজো আমার সাথে সেপ্টেম্বরের দিকে দেখা করতে আসছিল, আর গোজো তোমাকে দেখে রাখতে বলছিল, তাই আমার কাছে তোমার সাথে লড়াই করার এই অভিনয় করা ছাড়া আর কোনো উপায় ছিল না। আমরা দেখতে পারি গোজো ইউটাকে বলে যে ইউটা যদি আমার কিছু হয়ে যায় তাহলে তুমি ফার্স্ট ইয়ার আর সেকেন্ড ইয়ারের দিকে খেয়াল রাখো, আর যদি হাকারির কথা বলি তাহলে ও এমনিতেই ঠিক থাকবে। ইউটার তো বিশ্বাসই হয় না, বলে যে আপনি গোজো সেন্সে, আপনার কি হবে। গোজো বলে যে বিশেষ করে ইউজির দিকে খেয়াল রাখো, ও তোমার মতোই, ওরেও একবার মৃত্যুদণ্ড দেয়া হয়েছে। ইউটা
বলে যে আর এই জন্যই তোমাকে মারার নাটক করতে হয়েছে, কারণ আমি যদি কাজটা না করতাম তাহলে হায়ার আপস অন্য কাউকে কাজটা দিয়ে দিত। আর হায়ার আপস এতটাও বলদ না, ওরা ইউটার কাছ থেকে বাউন্ডিং বাউ মানে ওয়াদা টাইপ বলতে পারো ওরকম একটা জিনিস নিছিল, যার জন্য ইউটাকে অবশ্যই ইউজিকে মারতে হয়েছে। ইউজি বলে যে তাহলে আমি বাঁচলাম কি করে? ইউটা বলে যে আমার রিভার্স কার্স টেকনিকের জন্য তোমার হৃদয় বন্ধ হওয়ার সাথে সাথেই ওইটাকে আমি আবার হিল করে দিছিলাম। এটাতে হায়ার আপরে দেয়া ওয়াদাও পূরণ হইলো, আবার ও ইউজিকেও বাঁচাইতে পারলো। আর ইউজির জন্য মরে জীবিত হওয়া তো নতুন কিছু না, এর আগেও একবার ওরে সুকোনা হিল করছিল। আর বেশিরভাগ মানুষ জানেই না যে ইউটা এরকম অন্যকে হিল করতে পারে, তাই এখনের জন্য এটা ঠিক আছে, কিন্তু একদিন না একদিন তো সবাই জানতেই পারবে। তবে সবচেয়ে বড় কথা হইলো ইউজি এখন পুরো পৃথিবীর কাছে মৃত। ইউজি বলে যে কিন্তু তুমি আমার জন্য এত কিছু কেন করলা? ইউটা বলে যে কারণ আমি যাদের পরোয়া করি তারা তোমার পরোয়া করে, আর একসময় আমার কাছেও এরকম ভয়ানক পাওয়ার ছিল, আর তোমার কাছে যে পাওয়ার আছে এই পাওয়ার তোমার না, সো এটাতে তোমার কোনো দোষও নাই। তখনই সেইখানে মেগমি আসে আর ইউজিকে নিয়ে জুজুৎসু হাই যাইতে চায়, বলে যে আমরা তোমাকে লুকায় নিয়ে যাইতে পারবো। ইউজি বলে যে আমি যাইতে পারবো না, কারণ শিবুয়ার ঘটনায় আমার জন্য অনেক মানুষ মারা গেছে। ইউজি বলে যে ওইটাতে তোমার কোনো দোষ ছিল না, আমরা কোনো হিরো না, আমরা জুজুৎসু সরসারার, আমাদেরকে মানুষ কখনোই বুঝতে পারবে না। তারপরও মানুষকে আমাদের হেল্প করে যাইতে হবে যাতে আমরা বুঝাইতে পারি যে আমাদের অস্তিত্ব আছে। ইউজি বলে যে আমি তোমার সাথে থাকতে পারবো না, তাহলে তোমার উপরেও বিপদ চলে আসবে। মেগমি বলে যে এইসবের এখন সময় নাই, আমাদেরকে অনেক মানুষকে বাঁচাইতে হবে, আর আমি জানি তুমিও এইটাই করতে চাও, তো সবার আগে আমাকে বাঁচাও ইটাডোরি। কারণ কেনজাকু মানে বর্তমানে যে গেটোর মধ্যে আছে ও প্ল্যান বানায় নিছে, যেটাতে যাদের মধ্যে কার্জ এনার্জি আছে এরা একজন আর একজনের সাথে মৃত্যুর আগ পর্যন্ত লড়াই করবে, আর এইটাকে বলে কালিং গেম, যেটার মধ্যে আমার বোনকেও সামিল করা হয়েছে। আর এই জন্য আমি তোমাকে অনুরোধ করতেছি, প্লিজ আমাকে সাহায্য করো। এরপরে আমাদেরকে কালিং গেমের কিছু নিয়ম দেখানো হয়, যার মধ্যে সব প্লেয়ারকে 19 দিনের মধ্যে গেমে এন্টার করতে হবে। কেউ যদি রুলস ব্রেক করে তাহলে তার সব কার্জ এনার্জি রিমুভ করে ফেলা হবে, যার ফলে তার মৃত্যু হবে। পার্টিসিপেট করার জন্য সবাইকে কলোনিতে আসতে হবে, একজন আরেকজনকে মারলে এর বদলে পয়েন্ট দেওয়া হবে। কেউ যদি 100 পয়েন্ট কালেক্ট করে ফেলে তাহলে সে গেম মাস্টারের সাথে নেগোশিয়েট করে নতুন রুলস অ্যাড করতে পারে। যেই সব নন প্লেয়ার ব্যারিয়ারের মধ্যে এন্টার করবে তারাও প্লেয়ার হয়ে যাবে। আর কারো পয়েন্ট যদি 19 দিন পর্যন্ত সেমই থাকে তাহলে সেও মারা যাবে। এছাড়া আর কিছু রুলস আছে, বাট এগুলো ইম্পর্টেন্ট তাই বলে দিলাম, বাকি রুলস আমরা সামনে জানতে পারবো। সো ইউজি বলে যে সুকোনা মেগুমিকে নিয়ে কোনো একটা প্ল্যান তো করতেছে। শিবুয়ার মধ্যে আমাকে অনেকগুলা ফিঙ্গার খাওয়াই দেওয়া হয়েছিল, যার কারণে সুকোনা আমার বডিতে কন্ট্রোল পেয়ে যায়। এখন আমার মধ্যে সুকোনার 15টা ফিঙ্গার আছে, তবে আমার বিশ্বাস সুকোনা আমার উপরে আর কন্ট্রোল নিতে পারবে না। কিন্তু তারপরও যদি আমি কখনো আবারও সুকোনা হয়ে যাই তো ইউটা তুমি আমাকে মেরে দিও। ইউটা বলে যে ঠিক আছে। ইউজি বলে যে ঠিক আছে, তাহলে এখন আমাদের কি করতে হবে? মেগুমি বলে যে সবার আগে তো আমাদের জুজুৎসু হাই গিয়ে মাস্টার টেঙ্গেনের সাথে দেখা করতে হবে, যাতে আমরা জানতে পারি যে গোজোকে কিভাবে মুক্ত করতে পারবো, আর কেনজাকু কি ভাবতেছে ও সামনে কি করবে। কালিং গেম জুজুৎসু সরসারারদের উপরে একটা টেরোরিস্ট অ্যাটাকের মতো, তাই যদি আমাদের সিচুয়েশন কন্ট্রোল করতে হয় এই সবের উত্তর আমাদের জানতে হবে, আর আমার বিশ্বাস এই সবকিছুর উত্তর শুধুমাত্র লর্ড টেঙ্গেনই দিতে পারবে। ইউজি বলে যে ইউকি সম্ভবত এই বিষয়ে আরো জানতে পারে, যেটাতে মেগুমি জানায় যে ইউকির সাথে ওর অলরেডি কথা হয়েছে, আর এই প্ল্যান মূলত ইউকিরই। ইউকি এখন হায়ার আপদের সাথে দেখা করতে চায় না, আর এই জন্য জুজুৎসু হাইতে লুকায় আছে। ইউজি বলে যে কিন্তু আমাদের জন্য সবচেয়ে বড় সমস্যা হলো লর্ড টেঙ্গানের ব্যারিয়ার। ওইখানে হাজারটা দরজা আছে যেগুলো সবসময় উল্টাপাল্টা হইতে থাকে, এগুলোর মধ্যে একটাই দরজা আছে যেটা টম অফ স্টার করিডোরে নিয়ে যাবে, যেখানে লর্ড টেঙ্গেন থাকে। আর এই জন্য যদি আমরা সঠিক দরজা সিলেক্ট না করি তাহলে আমরা কখনোই লর্ড টেঙ্গেনের সাথে দেখা করতে পারবো না। এরপরে ইউজি নোবারার ব্যাপারে জিজ্ঞাসা করে যে নোবারার কি অবস্থা, ও কি ঠিক আছে? কিন্তু মেগুমি চুপ করে থাকে, যেটা দেখে ইউজি বুঝতে পারে নোবারা আর নাই। তখনই সেখানে চোজো এসে বলে যে ওইখানে ঢোকার একটা রাস্তা আছে, আর চোজোরে দেখে মেগুমি বিলাইক এই হালা করতে আইলো। এরপর ইউজি চোজোর কাছে ভিতরে যাওয়ার ব্যাপারে জিজ্ঞাসা করে, যেটাতে চোজো বলে যে মনে আছে মাহিটো একবার ভিতর থেকে সুকুনার ফিঙ্গার আর আমাদেরকে চুরি করছিল, আমরা ওইভাবেই প্রবেশ করব। এরপরে এরা সবাই জুজুৎসু হাইতে চলে আসে। এখানে মাকিও ছিল। মাকিরে দেখতে এখন পুরোপুরি অন্যরকম লাগতেছিল, কারণ শিবুয়াতে যোগরে পুরাই দিছিল, যেটা ঠিক তো হয়ে গেছে, বাট শরীরে পোড়ার দাগ রয়ে গেছে। ইউকিও এইখানেই ছিল। চোজোদেরকে বলে যে স্টার করিডোরের রাস্তায় একটা তিজোরি আছে, যেটার মধ্যে জুজুৎসু হাই কার্স টুল আর অন্য অন্য অবজেক্ট গুলা রাখে, যার মধ্যে ওর 6 ভাই মানে ডেড পেন্টিং এর বডিও আছে, যেগুলো সেন্স করতে পারে। মা কি বলে যে ওই সব তো ঠিক আছে, কিন্তু এ কে? ইউজি বলে যে মনে করো আমার বড় ভাই, যেটা শুনে তো চোজো অনেক খুশি হয়। এরপরে ওরা সেই দরজাটা দিয়ে প্রবেশ করে, যেটা টমস অফ দ্য করিডোরের কাছে যায়। পথে চোজো সেই তিজোরির রাস্তাও দেখতে পারে, আর ও বলে যে খুব তাড়াতাড়ি আমার ভাইদেরকে আমি মুক্ত করব। পথে একটা জায়গায় নিচ
নিচে রক্ত লেগেছিল, যেটার ব্যাপারে ইউজি জিজ্ঞাসা করে, যেটাতে ইউকি বলে যে এটা 12 বছর আগে হয়েছিল আর এইখান থেকেই সবকিছু শুরু হয়। অ্যান্ড তোমাদের যদি মনে না থাকে 12 বছর আগে তোজি এইখানেই রিকোকে গুলি মারছিল। এরপরে এরা সবাই মিলে মেইন হলের মধ্যে প্রবেশ করে, তবে চারদিকে শুধু আলো ছাড়া ওরা আর কিছুই দেখতে পারতেছিল না। ইউকি বলে যে টেঙ্গেনের ইচ্ছা হইলেই বাকিরা ওনারে দেখতে পারে। ইউকির মনে হয়েছিল যেহেতু গোজো সিল হয়ে গেছে তাই টেঙ্গেন হয়তো এদের সাথে কথা বলবে। টেঙ্গেনকে না পেয়ে এরা সবাই আবারও ফিরে যাইতে শুরু করে আর তখনই পিছন থেকে এদের টেঙ্গেন ডাক দেয়, তো কি অবস্থা তোমাদের? আর এই এপিসোড এইখানে শেষ হয়ে যায়। পরবর্তী এপিসোড নেক্সট উইকে আসবে আর আসার সাথে আমি চেষ্টা করব যে এক্সপ্লেন করার। আজকের মতন এই পর্যন্তই। ভালো থাকো তোমরা সবাই, বাই বাই।